আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানায় বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। কারাফটকে আবেগাপ্লুত স্বজনরা। ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। দেশবাসী আমাদেরকে মুক্ত করার চেষ্টা করছে, আমরা মুক্ত হয়েছি। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। জেলখানা যে বন্দী ভাই বোনেরা যারা নিরাপদ যারা আছে, আমরা বন্দী অবস্থায় আছে, তাদের আমরা সবার মুক্তি চাচ্ছি। আমরা ৭৪ জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন, ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রুত ভোট না হলে মাথাচাড়া দেবে অপশক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনের সংঘটিত অপরাধের প্রতিবেদন দেবে জাতিসংঘের কমিটি। তুর্ক ইউনুস সাক্ষাৎ। পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা কামনা। দেশের স্বার্থে সেনা সদস্যদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান। আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহে জোর দেবে সেনাবাহিনী। দুই দেশের সিন্ডিকেটে ঝুলে আছে 18,000 কর্মীর ভাগ্য। বিশেষজ্ঞের অভিযোগ মানতে নারাজ বাইরা। মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহে পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন সচিব। বৃষ্টি হয় তেনে কাটু পানি জমে। সাফারার হইতে হলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখুঁড়ি। কাজের ধীরগতি দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেলেন 178 বিডিআর সদস্য। তাদের পেয়ে কারাফটকের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনরা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত নির্দোষ বাকি সদস্যদের মুক্তি এবং হত্যায় জড়িতদের শাস্তির দাবি তাদের। সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও তাদের। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সে অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। বাচ্চারা খুবই ছোট ছিল, মানে এতটা অসহায়ের মতো আমরা রাস্তায় পড়ে গেছিলাম, সেখান থেকে আমাদের তুলে নেওয়ার মতো কেউ ছিল না। এতই খুশির দিন, এতই আনন্দ লাগতেছে বলার বাইরে। আমরা পারি না কিভাবে আসি, গাড়ি দিয়ে যে আসতেছি মনে হয় যে নিজেই দেউরে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। ভাষায় বোঝাইতে পারবো না আপনাদের যে আমার কেমন লাগতেছে। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক আনন্দ। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা। তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি এখানে একটা খেলা উপলক্ষে আসছিলাম আর কি। তো আমার অভিযোগ দিয়েছিল কি আমি পিলখানার ভিতরে উপস্থিত ছিলাম, সাক্ষী হওয়ার জন্য বলছিল, সাক্ষী হতে চায় না, এই কারণে জেলখানায়। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। 18,519 জনকে এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা না হবে, আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর নিরপরাধ হয়েও কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন বিডিআর সদস্যরা। তাদের দাবি যেন প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসে। এছাড়া যারা নিরপরাধ তাদেরকে যেন খুব দ্রুতই মুক্তি দেওয়া হয়, এমনটাই দাবি জানিয়েছেন তারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং আমান নবী। সরাসরি প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। হ্যাঁ, দীর্ঘ 16 বছর কারাগারে বন্দী থাকার পর কিন্তু অবশেষে 178 জন পিডিআর সদস্য কিন্তু মুক্তি পেয়েছেন। আজকে তাদের যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটিতে জামিনের মধ্য দিয়ে কিন্তু আজকে মুক্তি পেয়েছেন এবং এই যে মামলায় তারা দুইটি ঘটনা, আসলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা দুইটি মামলা হয়েছিল, হত্যা এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। যদিও হত্যা মামলায় তারা কিন্তু আজকে যারা 178 জন মুক্তি পেয়েছেন তারা খালাস পেয়েও তারা দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। এটার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, একটি কারণ সেটা বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি সেটা চলমান ছিল। সেই মামলাটির আসলে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ছিল, যার ফলে কিন্তু তারা মুক্তি পাননি। দীর্ঘদিন মূল যে মামলাটি ছিল হত্যা মামলায় খালাস পাওয়ার বা নির্দোষ প্রমাণিত হওয়ার পর আজকে যখন তারা বের হলেন তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা কিন্তু আসলে নতুন একটা জীবন ফিরে পেলেন, এরকম তাদের একটা অনুভূতি। এবং তারা যেটা বলছেন, দীর্ঘদিন পরে হলেও তাদের যে মুক্তিটা পেয়েছেন এই জন্য তারা বর্তমান সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যেন খুব দ্রুতই তাদের অন্য যারা নির্দোষ আছেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। আমরা একটু এই বিষয়ে একটু জানতে চাইবো আমাদের সহকর্মীর কাছে, আমান, যে তার কাছে যে এই মামলাটি কিন্তু এখনো চলমান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। তো এখন যদি জামিন হয় তাহলে আগে কেন জামিন হলো না, কেন বিলম্বিত হলো? জানেন, এটা দীর্ঘদিন ধরে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল এবং সাক্ষ্য গ্রহণটি নানা কারণে বিলম্বিত ছিল। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে সরকারের সদিচ্ছার ঘাটতি ছিল এবং নতুন সরকার আসার পর এই মামলাটি কিন্তু আলোর মুখ দেখলো। এবং আপনারা জানেন যে গত 19 তারিখ একজন সাক্ষী হাজির হয়েছিলেন, তার সাক্ষী যে সাক্ষ্যটা দিয়েছেন সেই সাক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই আদেশটি দিয়েছেন এবং এই আদেশের পরবর্তীতে আজ মুক্তি পেলেন। গত 3 দিন যে সময়টা গেছে এর ভেতরে, সে সময়টা কিন্তু এই প্রসিকিউশনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনেই কিন্তু এটা চলেছে এবং আজ তারা ফাইনালি মুক্তি পেলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যারা জামিনে মুক্তি পেয়েছেন তারা কিন্তু পরিপূর্ণভাবে আসলে মামলা কিন্তু শেষ হয়নি। তাদের দাবিটা কি আজকে যারা বের হয়েছে তাদের? আমি অসংখ্য কারামুক্তদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আজকে কারামুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত, তারা কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু একটা দাবি তারা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে তারা একটা দাবি রেখেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা নির্দোষ তাদেরকে মামলা থেকে দায়মুক্ত করতে হবে। তাদের আসলে এই যে ক্ষতিপূরণ এবং আসলে মামলা থেকে দায় মুক্তি চাচ্ছেন তারা, আসলে কিন্তু জামিনে বের হয়েছেন, মুক্ত হয়েছেন, কিন্তু তাদের বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি কিন্তু চলমান আছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে 178 জন যাদের আজকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে যারা সেই মামলায় হত্যা মামলায় খালাস পাওয়ার পরও যাদের উচ্চ আদালতে কোনো আপিল নেই রাষ্ট্রপক্ষ থেকে, তারাই কিন্তু মুক্তি পেয়েছেন। আরও কিন্তু অনেকেই খালাস পেয়েছেন কিন্তু উচ্চ আদালতে আপিল থাকার কারণে কিন্তু তারা মুক্তি পাননি। এবং যারা আজকে মুক্তি পেয়েছেন তাদের আরেকটা দাবি হচ্ছে যে এই মামলায় যারা আসলে নিরপরাধ অবিলম্বে যেন সবাইকে মুক্তি দেওয়া হয় এবং তারা বলছেন যে আসলে বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা আসলে দোষী আছেন তাদেরকে যেন আসলে কঠোর শাস্তি দেওয়া হয়, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পরিবারের সদস্যদের সাথে, তারা পরিবার কিন্তু তাদের স্বজন ছাড়া কিন্তু অনেক বছর কাটিয়েছেন, খুব দুর্বিষহ খুব কষ্টে জীবনযাপন কেটেছে, কিন্তু আজকে তাদেরকে ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত, তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং খুব দ্রুতই মামলা নিষ্পত্তির দাবিও জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম কেন্দ্রীয় কারাগারের সামনে। দ্রুত ভোট না হলে মাথা চাড়া দেবে অপশক্তি, এমন শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে প্রয়োজন হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের আশা পূরণে কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না সংস্কার, রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই। এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকারের এক পক্ষ না নিরপেক্ষ। তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, সেই প্রশ্ন এখনো রাজনৈতিক মহলে। সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।
আমি যে অনুরোধ করবো, আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস সরকারের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্র, সেই সংস্কারের উপরেই আমাদের নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে পুরোপুরিভাবে সেই সংস্কার কমিটমেন্ট আমাদের আছে, একটি কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। এর আগে প্রেস ক্লাবের বাইরে অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন নিয়ে ইসি কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে পটুয়াখালীতে জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ 2025 মতবিনিময় সভায় কথা বলেন তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আগামী মাসেই জুলাই আন্দোলনের সংঘটিত অপরাধের বিষয়ে প্রতিবেদন দেবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে কথা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আলাদা বৈঠকে পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৈঠকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এ সময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করা হবে বলে জানান ভলকার তুর্ক। প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ সরকারের সঙ্গে তা শেয়ার করা হবে বলেও জানান তিনি। অধ্যাপক ইউনূস নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে একটি জাতিসংঘ ওভারসিন সেফ জোন তৈরির আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সঙ্গে। এ সময় শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে সহায়তা চান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের উদ্যোগকে সমর্থন জানান। তিনি সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ ফেরাতে IMF এর সাহায্য নিতে পারে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক সমস্যা দূর করতে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চের প্রতিযোগিতা ভূমিকা রাখতে পারে। বিনোদনকে সামনে রেখেই সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব। ইতালির শীতকালীন মিলান অলিম্পিকও সামাজিক হতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিফা সভাপতি জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান তিনি। দেশের নারীদের ফুটবলের উন্নয়নের জন্য অর্থায়নের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
তবে আলোচনার বিষয়ে বিস্তারিত বলেননি জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর, দুই দেশের প্রতিরক্ষার সহায়তা এবং স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে একথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেনাবাহিনীর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোটর শোভাযাত্রায় সেনানিবাসে উপস্থিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় তাকে। কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পরে সেনাপ্রধান ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সাধারণ সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাস থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি। রাজধানীতে অভিযানে আটক দুই ট্রাক বই জব্দ। শেরপুরে ট্রাক থেকে উদ্ধার প্রায় ৯,০০০ নতুন বই। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁজছে কোনো না কোনো সংস্থা। তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়ছেন নগরবাসী। এই অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে। আশরাফুল ইসলামের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আলামিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন, যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সবকিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গেড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দু আর ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া যায়, আর সরকারের যখন প্রয়োজন না হয়
তাহলে সরকার যুগ যুগ ধরে এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে তুমি তো সরে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে 2 ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহনকালে বাড়তি মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজার থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। অভিযানে মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয় বলেও জানানো হয়। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এদিকে বুধবার রাতে শেরপুরের ধাতিয়াপাড়ায় একটি ট্রাক থেকে মাধ্যমিক শ্রেণীর প্রায় 9,000 নতুন বই জব্দ করে পুলিশ। সরকারি এসব বই পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেরপুরে ট্রাক থেকে মাধ্যমিকের প্রায় 9,000 নতুন বই জব্দ করা হয়েছে, একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেরপুর সদর থানায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। শেরপুর সদর উপজেলার চরমচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রাম থেকে গতকাল এক ট্রাক সরকারি বিনামূল্যে বিতরণের বই আটক করেছে পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি এই বইগুলো আসলে 8ম শ্রেণী, 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীর বই আমরা এখানে দেখতে পেরেছি এবং 8ম শ্রেণীর 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি এবং গণিত বই রয়েছে এখানে। আসলে এখানে পুলিশ কর্তৃপক্ষ বইগুলো মোটামুটি গণনা করেছেন। গণনা করে তারা আমাকে জানিয়েছেন এখানে প্রায় 9,000 বই রয়েছে। এই বইগুলো আসলে গত মঙ্গলবার রাত 12টার দিকে
কুড়িগ্রাম উপজেলার রৌমারী বাজারের সিজি জামান উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় থেকে আসলে একটি ট্রাকের মিনি ট্রাকে অর্থাৎ 3 টনের একটি মিনি ট্রাকে লোড করা হয়েছে রাত 12টার দিকে। তো একটা বিষয় আমরা জানতে পেরেছি আসলে গতকাল রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে আসলে পুলিশ অভিযান চালিয়ে এই বইগুলো আটক করতে সক্ষম হয়েছে। তো এই বইগুলো যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজনকে আজকে সকালে আটক করেছে পুলিশ। মাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে। তিনি আসলে বইগুলোর মালিক কিনা এটা যাচাই করার জন্য তাকে আটক করা হয়েছে। তিনি অবশ্য পুলিশকে জানিয়েছেন তার কাছে বইয়ের বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু তিনি বইয়ের কোনো বৈধ কাগজপত্র দিতে পারেননি বলে তাকে পুলিশ আটক করেছে। তো আমরা গাড়ি চালক সজল মিয়ার সাথে কথা বলেছি। সজল মিয়া আমাদেরকে জানিয়েছেন আসলে বকশীগঞ্জ থেকে, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গত মঙ্গলবার রাতে 12টার দিকে আকরাম নামে এক ব্যক্তি আসলে এই গাড়ি চালককে আসলে 12,000 টাকায় ভাড়ায় ঢাকা নিয়ে যাওয়ার জন্য আসলে ভাড়া করেন ট্রাকটিকে। তো এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন আসলে এই সরকারকে আসলে বিব্রত অবস্থায় ফেলতেই কোনো একটি চক্র এভাবে বই পাচার করছে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। তো শেরপুরে বই পাচারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম শেরপুর সদর থানার সামনে। লে অফ বাতিল করে গার্মেন্টস, টেক্সটাইল সহ 16টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে পল্টনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, বন্ধ কারখানার 42,000 শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। সরকারের সঙ্গে বিভিন্নভাবে আলোচনার পরও কোনো সহযোগিতা মিলছে না। এমন অবস্থায় রফতানি আয় অব্যাহত রাখতে কারখানাগুলো খুলে দেয়া, এলসি খোলা সহ ব্যাংকিং লেনদেন সচল রাখা ও বকেয়া বেতন পরিশোধ সহ 3 দফা দাবি তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় অনিয়মকারীদের বিচারের দাবিও জানান তারা। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না, যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি 2025 মাস থেকে 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় 42,000 কর্মজীবী মানুষ চাকরি হারাবে। যেভাবে হোক ঋণ রিকভারি করার জন্য ঋণ পরিশোধের যত ব্যবস্থা আছে সবকিছু করুক সরকার, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো চলুক, প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক এই ঋণগুলো রিকভারি করা সম্ভব। রমজানকে সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন আগের মজুদ থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন আনে দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইব গিয়া যারা বড় লোক খাইতে পারে, গরিব মানুষ খাইতে না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে, প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল করে। পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমাই দিচ্ছে, হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কেউ না কেউ আনবে।
এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে ৩৯,৬২৩ মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় ১ লাখ মেট্রিক টন, আর চিনি আমদানির পরিমাণ প্রায় ৫,৬২,০০০ মেট্রিক টন এবং ভোজ্য তেল ১৩,৬০,০০০ মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে ৪ মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীন ভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুর ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে, রোজার দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই। তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইসলামী সংস্কৃতি বিকাশে চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদগুলোর সামনে ইসলামিক স্থাপত্য নির্মাণ করবে সিটি কর্পোরেশন। সকালে নগরীর চকবাজারের অলি খাম মসজিদের সামনে মনুমেন্টের উদ্বোধন করে কথা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই মসজিদটিকে স্মরণীয় করার জন্য আমরা প্রতিটি মোড়ে এই ধরনের কিছু স্ট্রাকচারস আমরা তৈরি করছি, যেটাতে ইনফ্যাক্ট নেক্সট জেনারেশন বুঝতে পারবে যে এখানে এই মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এটা প্রায় 80 থেকে 100 বছরের একটা পুরানো মসজিদ, যেটি এই পুরা এলাকাতে আমরা মনে করি যে এটার ঐতিহ্য নিদর্শনা পুরকীর্তি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের এই যে 16 কোটি মানুষকে সেটা আকৃষ্ট করে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, সরকার সেন্ট মার্টিন পর্যটক যাতায়াত সীমিত করায় বেকার হয়েছে হাজার হাজার মানুষ। হুমকির মুখে হোটেল রিসোর্টের বিনিয়োগ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে সেন্ট মার্টিন দ্বীপ। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 2000 লোক হচ্ছে না, 600, 800, 1200 লোক হচ্ছে। এতে করে টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। এমনিতে রমজান মাসের রোজা শুরু হয়ে যাবে, তখন ট্যুরিস্ট যাবে না। ফেব্রুয়ারিটা যেন অন্তত আমাদের ট্যুরিস্ট যাওয়ার অনুমতি দেওয়া হয়। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা, হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। অপর এক নির্দেশনায় বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরও বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা, নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। কারাফটকে আবেগ আপ্লুত স্বজনরা। চাকরি ও ক্ষতিপূরণ দাবি। দ্রুত ভোট না হলে মাথাচাড়া দেবে অপশক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার। এবং ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনের সংঘটিত অপরাধের প্রতিবেদন দেবে জাতিসংঘের কমিটি। তুর্ক ইউনুস সাক্ষাৎ। পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা কামনা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।